হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি জীববিজ্ঞান প্রথম পত্রের কোষ ও এর গঠনের লেকচার 3 সম্পর্কে। এই লেকচার 3 এ আমরা কি নিয়ে জানবো? এই লেকচার 3 এ আমরা জানবো হচ্ছে প্রোটোপ্লাস্ট সম্পর্কে, প্রোটোপ্লাজম সম্পর্কে এবং প্রোটোপ্লাজমের চলন সম্পর্কে এবং সর্বশেষে জানবো হচ্ছে প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লি সম্পর্কে। তাহলে আমরা প্রথমে জানবো হচ্ছে প্রোটোপ্লাস্ট সম্পর্কে। প্রোটোপ্লাস্ট জিনিস কি? এই প্রোটোপ্লাস্ট হচ্ছে কোষের একটি অংশ যেটি কোষ প্রাচীর দ্বারা পরিবেষ্টিত থাকে, অর্থাৎ কোষ প্রাচীর দ্বারা যে পরিবেষ্টিত থাকে কোষ প্রাচীর দ্বারা পরিবেষ্টিত একটি সমুদয় পদার্থ যা একসাথে থাকে, এগুলো হচ্ছে প্রোটোপ্লাস্ট। কোষ প্রাচীর দ্বারা পরিবেষ্টিত সমুদয় পদার্থ একসাথে, এগুলোকে প্রোটোপ্লাস্ট বলা হয়। যেমন উদ্ভিদ কোষ, ব্যাকটেরিয়া এবং ছত্রাকের জড়কোষ প্রাচীরের নিচেই প্রোটোপ্লাস্টের অবস্থান, অর্থাৎ প্রোটোপ্লাস্টের অবস্থান কোথায়? উদ্ভিদ কোষ, ব্যাকটেরিয়া এবং ছত্রাকের জড়কোষ প্রাচীরের নিচে প্রোটোপ্লাজমের অবস্থান। অর্থাৎ প্রোটোপ্লাস্ট হচ্ছে যে কোনো প্রাণীর যে সব উদ্ভিদের কোষ প্রাচীর রয়েছে, কোষ প্রাচীরের নিচেই হচ্ছে প্রোটোপ্লাস্টের অবস্থান। এই প্রোটোপ্লাস্ট আবার দুই ভাগে বিভক্ত করা যায়। একটা হচ্ছে সজীব প্রোটোপ্লাজম, আরেকটা হচ্ছে নির্জীব বস্তু বা অপ্রোটোপ্লাজমীয় উপাদান। সজীব প্রোটোপ্লাজম হচ্ছে যেগুলো হচ্ছে জীবিত, আর নির্জীব বস্তুগুলো হচ্ছে যেগুলো হচ্ছে মৃত বা অপ্রোটোপ্লাজমীয় উপাদান। আর এখানে নির্জীব বস্তু সম্পর্কে বর্ণনা দেওয়া হয়েছে। নির্জীব বস্তুগুলো কোথায় জমা হয়? নির্জীব বস্তু হচ্ছে কোষের বিপাকে, অর্থাৎ কোষের যে সমস্ত কাজ সম্পন্ন হয় সেই কাজ করার ফলে যে সৃষ্ট বিভিন্ন ধরনের নির্জীব বস্তু আসে, সেগুলো কোষের সাইটোপ্লাজম এবং কোষ গহ্বরে জমা হয়। অর্থাৎ কোষের নির্জীব বস্তু কোথায় গিয়ে জমা হয়? কোষের নির্জীব বস্তুগুলো সাইটোপ্লাজম এবং কোষ গহ্বরে গিয়ে জমা হয়। এগুলোকেই হচ্ছে কোষস্থ নির্জীব বস্তু বলা হয়। নির্জীব বস্তুগুলো কি ধরনের অবস্থায় থাকে? এই নির্জীব বস্তুগুলো কোষের মধ্যে দ্রবীভূত অবস্থায় থাকে, ক্রিস্টাল হিসেবে থাকে, ফোঁটা বা দানাদার বস্তু হিসেবে অবস্থান করে। দ্রবীভূত অবস্থায় থাকতে পারে নির্জীব বস্তুগুলো, ক্রিস্টাল হিসেবে অর্থাৎ জমাট বেঁধে থাকতে পারে এক জায়গায়, অথবা কিছু ফোঁটা বা দানাদার বস্তু হিসেবে এগুলো অবস্থান করতে পারে। এই নির্জীব বস্তুগুলোকে আবার তিন ভাগে ভাগ করা যেতে পারে। এগুলো হচ্ছে সঞ্চিত খাদ্য, নিশ্চিত পদার্থ এবং বর্জ্য পদার্থ। সঞ্চিত খাদ্য কি? যেগুলো জমা হয়। আর নিশ্চিত পদার্থ কি? যেগুলো কোষ থেকে বের করে দেওয়া হয়। আর বর্জ্য পদার্থ হচ্ছে ময়লা পদার্থ। এখন আমরা জানবো প্রোটোপ্লাজম কি। প্রোটোপ্লাজমের কোষের একটি অংশ যেটি কোষের ভিতরে থাকে। প্রোটোপ্লাজম কোষের অভ্যন্তরে একটি অর্ধস্বচ্ছ। এখন অর্ধস্বচ্ছ কি? এগুলো হচ্ছে আংশিক স্বচ্ছ, অর্থাৎ এগুলো দেখা যায় কিন্তু আবছা দেখা যায়, একদম স্পষ্ট দেখা যায় না। এগুলো হচ্ছে অর্ধস্বচ্ছ। আর আঠালো টাইপের। আর অর্ধতরল মানে কি? অর্ধতরল হচ্ছে সম্পূর্ণ তরল নয়। আর এগুলো হচ্ছে কলয়েডাল ধর্মী সজীব পদার্থ। এগুলোকে প্রোটোপ্লাজম বলে। অর্থাৎ কোষের অভ্যন্তরে অর্ধস্বচ্ছ, আঠালো এবং জেলির ন্যায় অর্ধতরল কলয়েডাল ধর্মী সজীব পদার্থকে প্রোটোপ্লাজম বলে। এখানে অর্ধস্বচ্ছ মানে কি? অর্ধস্বচ্ছ মানে হচ্ছে আংশিক স্বচ্ছ। এগুলো হচ্ছে এমন কিছু পদার্থ যা কিছুটা দেখা যায় আবার কিছুটা দেখা যায় না। আর আঠালো হচ্ছে আঠালো টাইপের। আর জেলিন নেয় মানে জেলিন মতো। আর অর্ধতরল কি? এগুলো হচ্ছে এমন ধরনের পদার্থ যা পুরোপুরি তরল নয় আবার পুরোপুরি কঠিনও নয়, এগুলোর মাঝামাঝি অবস্থানে থাকে, সেগুলো হচ্ছে অর্ধতরল। আর কলয়েডাল ধর্মী কি? এগুলো হচ্ছে এক ধরনের এমন কণিকা যেগুলো পদার্থের মধ্যে সমবন্টিত অবস্থায় থাকে, অর্থাৎ এগুলো পুরোপুরি দ্রবীভূত নয়। আর এই প্রোটোপ্লাজম এক ধরনের কলয়েডাল ধর্মী পদার্থ, কারণ এতে নানা ধরনের কণা, স্নেহ, প্রোটিন ইত্যাদি জলের মাধ্যমে ভাসমান থাকে।
এই প্রোটোপ্লাজমের সর্বপ্রথম নাম কিন্তু প্রোটোপ্লাজম ছিল না। এই প্রোটোপ্লাজমের সর্বপ্রথম নাম ছিল সার্কোড। এই প্রোটোপ্লাজমের সর্বপ্রথম নাম সার্কোড প্রদান করেছিলেন বিজ্ঞানী ফেলিক্স ডুজারডিন। তার এখানে দেওয়া আছে ফরাসি কোষবিদ ফেলিক্স ডুজারডিন কোষের মধ্যে যে জেলিন মতো থকথকে পদার্থ দেখতে পান সেটাকে তিনি প্রথম নামকরণ করেন হচ্ছে সার্কোড। অর্থাৎ প্রোটোপ্লাজমের প্রথম নাম ছিল সার্কোড। এই প্রোটোপ্লাজম শব্দটি ব্যবহার করেছেন হচ্ছে বিজ্ঞানী পারকিনসে। অর্থাৎ পারকিনসে প্রোটোপ্লাজম শব্দটি ব্যবহার করেন। প্রোটোপ্লাজমের সর্বপ্রথম নাম ছিল হচ্ছে সার্কোড, কিন্তু প্রোটোপ্লাজম শব্দটি ব্যবহার করেন হচ্ছে বিজ্ঞানী পারকিনসে। এখানে প্রোটো আর প্লাজমা দুইটা মিলে হচ্ছে প্রোটোপ্লাজম। প্রোটো শব্দের অর্থ হচ্ছে আদি আর প্লাজমা শব্দের অর্থ হচ্ছে সংগঠন, অর্থাৎ আদি বস্তুকে বোঝানো হয়েছে। আর প্রোটোপ্লাজম হচ্ছে জীবনের ভৌত ভিত্তি, এই প্রস্তাবটি করেছিলেন হচ্ছে বিজ্ঞানী হাক্সলে। বিজ্ঞানী হাক্সলের মতে প্রোটোপ্লাজম হচ্ছে জীবনের ভৌত ভিত্তি, অর্থাৎ প্রোটোপ্লাজম জীবনের ভৌত ভিত্তি বক্তব্যটি কে করেছিলেন? এই বক্তব্যটি করেছিলেন বিজ্ঞানী হাক্সলে। এখন এই প্রোটোপ্লাজম জীবনের ভৌত ভিত্তি কেন? প্রোটোপ্লাজম জীবনের ভৌত ভিত্তি কারণ প্রোটোপ্লাজমে কোষের তথা দেহের সকল মৌলিক জৈবিক কার্যাদি সম্পন্ন করে থাকে। অর্থাৎ প্রোটোপ্লাজমই কোষের অধিকাংশ কার্য সম্পাদনই করে থাকে। এজন্যই প্রোটোপ্লাজমকে জীবনের ভৌত ভিত্তি হিসেবে চিহ্নিত করা হয়। আর এই প্রোটোপ্লাজমে কত পার্সেন্ট পানি থাকে? প্রোটোপ্লাজমে প্রায় 70 থেকে 90% পানি থাকে। এজন্যই পানির অপর নাম জীবন বলা হয়। প্রোটোপ্লাজমের মধ্যেই 70 থেকে 90% পানি থাকে। অর্থাৎ পানিকে ফ্লুইড অফ লাইফ বলা হয়। এখন পানিকে ফ্লুইড অফ লাইফ কেন বলা হয়? পানিকে ফ্লুইড অফ লাইফ বলা হয় কারণ কোষের বিভিন্ন ধরনের শারীরবৃত্তীয় প্রক্রিয়াসমূহ পানির উপস্থিতি ছাড়া সম্পন্ন নয়। অর্থাৎ কোষের যে বিভিন্ন ধরনের কার্যকলাপ, বিভিন্ন কাজকর্ম রয়েছে, এগুলো পানির উপস্থিতি ছাড়া সম্ভব হয় না। পানির অভাবে প্রোটোপ্লাস্ট শুকিয়ে মারা যেতে পারে। এই জন্যই পানিকে ফ্লুইড অফ লাইফ বলা হয়। এছাড়াও উদ্ভিদের ক্ষেত্রে বীজের অঙ্কুরোদ্গমের জন্য পানির প্রয়োজন হয়। এই সম্পূর্ণটুকুই আমি একটি স্লাইডে সামারি করে লিখে দিয়েছি। এগুলো আবার চলো পড়ে নেওয়া যাক। অর্থাৎ প্রোটোপ্লাস্ট জিনিসটা কি? প্রোটোপ্লাস্ট হচ্ছে কোষ প্রাচীর দ্বারা পরিবেষ্টিত সমুদয় পদার্থ, এগুলোকে একসাথে হচ্ছে প্রোটোপ্লাস্ট নামে পরিচিত হয়। অর্থাৎ কোষ প্রাচীর দ্বারা পরিবেষ্টিত থাকবে একটি সমুদয় পদার্থ, এগুলো একসাথে প্রোটোপ্লাস্ট নামে পরিচিত। আর প্রোটোপ্লাজম জিনিসটা কি? প্রোটোপ্লাজম জিনিস হচ্ছে কোষের ভিতরে মানে কোষের অভ্যন্তরে অর্ধস্বচ্ছ আঠালো এবং জেলিন নাই অর্ধতরল কলয়েডাল ধর্মী এবং সজীব পদার্থকে প্রোটোপ্লাজম বলে। মানে কোষের অভ্যন্তরে মানে কোষের ভিতরে অর্ধস্বচ্ছ মানে কি? অর্ধস্বচ্ছ মানে হচ্ছে আংশিক স্বচ্ছ। আংশিক স্বচ্ছ হচ্ছে এমন কিছু যা কিছুটা দেখা যায় আবার কিছুটা দেখা যায় না। আঠালো হচ্ছে আঠালো টাইপের, আর জেলিন নাই মানে জেলির মতন। আর অর্ধতরল জিনিসটাকে অর্ধতরল হচ্ছে এমন এক ধরনের পদার্থ যেগুলো পুরোপুরি তরল নয় আবার পুরোপুরি কঠিনও নয়। এই তরল আর কঠিনের মাঝামাঝি অবস্থায় রয়েছে, এগুলো হচ্ছে অর্ধতরল। আর কলয়েডাল ধর্মী কি? কলয়েডাল ধর্মী হচ্ছে এমন ধরনের কণিকা যা অন্য আরেকটির মধ্যে সমবন্টিত অবস্থায় থাকে, এগুলো পুরোপুরি দ্রবীভূত হয় না। অর্থাৎ প্রোটোপ্লাজম হচ্ছে এক ধরনের কলয়েডাল ধর্মী পদার্থ, কারণ এতে বিভিন্ন ধরনের স্নেহ, প্রোটিন ইত্যাদি জলীয় মাধ্যমে ভাসমান থাকে। আর প্রোটোপ্লাজম হচ্ছে সজীব পদার্থ, এগুলো হচ্ছে কোষের মধ্যে জীবিত পদার্থ হিসেবে বাস করে। আর প্রোটোপ্লাজমের প্রথম নামকরণ কে করেছিল? সার্কোড। প্রথম নাম ছিল হচ্ছে সার্কোড। এই প্রথম নাম সার্কোড প্রদান করেছিলেন ফেলিক্স ডুজারডিন প্রোটোপ্লাজমের প্রথম নামকরণ করেছিলেন সার্কোড। আর প্রোটোপ্লাজম নামকরণ করেছিল বিজ্ঞানী পারকিনসে। প্রোটোপ্লাজম শব্দটি নামকরণ করেছিলেন বিজ্ঞানী পারকিনসে। আর প্রোটো শব্দের অর্থ হচ্ছে আদি, আর প্লাজমা অর্থ হচ্ছে সংগঠন। অর্থাৎ এই প্রোটো আর প্লাজমা দুটি মিলে হয় হচ্ছে আদি বস্তু। আর প্রোটোপ্লাজম জীবনের ভৌত ভিত্তি, এই বক্তব্যটি কে করেছিলেন? এই বক্তব্যটি করেছিলেন বিজ্ঞানী হাক্সলে বক্তব্য করেছিলেন প্রোটোপ্লাজম হচ্ছে জীবনের ভৌত ভিত্তি। আর পানিকে ফ্লুইড অফ লাইফ বলা হয় কেন? পানিকে ফ্লুইড অফ লাইফ বলা হয় কারণ কোষের শারীরবৃত্তীয় প্রক্রিয়াসমূহ পানির উপস্থিত ছাড়া
পানির উপস্থিতি ছাড়া সুসম্পন্ন হয় না, অর্থাৎ কোষের যে বিভিন্ন ধরনের কার্যকলাপ রয়েছে এগুলো পানির উপস্থিতি ছাড়া সুসম্পন্ন হতে পারে না। তাই পানির অভাবে প্রোটোপ্লাজম শুকিয়ে কোষ মারা যেতে পারে। এজন্যই পানিকে ফ্লুইড অফ লাইফ বলা হয়। আর প্রোটোপ্লাজমের বিভিন্ন ধরনের জৈবিক বৈশিষ্ট্য রয়েছে। এই প্রোটোপ্লাজমের যে জৈবিক বৈশিষ্ট্য রয়েছে এগুলি হচ্ছে জীবের বৈশিষ্ট্য। এখন আমরা জানবো প্রোটোপ্লাজমের ভৌত বৈশিষ্ট্য সম্পর্কে। এখন তোমাদের মনে প্রশ্ন জাগতেই পারে প্রোটোপ্লাজমের ভৌত বৈশিষ্ট্য জিনিসটা আসলে কি? প্রোটোপ্লাজমের ভৌত জিনিসটা হচ্ছে এমন ধরনের বৈশিষ্ট্য যা পদার্থের কোনো গঠন বদলাবে না কিন্তু বাহ্যিকভাবে প্রকাশ পাবে, অর্থাৎ প্রোটোপ্লাজমের বাহ্যিক গঠনটাই হচ্ছে ভৌত বৈশিষ্ট্য। অর্থাৎ এখানে আমরা জানবো প্রোটোপ্লাজমের বাহ্যিক গঠনটা দেখতে কিরকম, সেগুলো বৈশিষ্ট্য কি সেগুলো হচ্ছে প্রোটোপ্লাজমের ভৌত বৈশিষ্ট্য। প্রোটোপ্লাজমের ভৌত বৈশিষ্ট্যের মধ্যে আমরা কি দেখতে পাই হচ্ছে প্রোটোপ্লাজম হচ্ছে অর্ধস্বচ্ছ, বর্ণহীন এবং জেলির ন্যায় অর্ধতরল আঠালো পদার্থ। অর্থাৎ এই জিনিসটা আমরা সংজ্ঞার মধ্যেই দেখেছি যে প্রোটোপ্লাজম অর্ধস্বচ্ছ, আঠালো এবং জেলির ন্যায় অর্ধতরল। এখানে এটাই হচ্ছে প্রোটোপ্লাজমের বাহ্যিক গঠনের বৈশিষ্ট্য যে প্রোটোপ্লাজম অর্ধস্বচ্ছ, বর্ণহীন এবং জেলির ন্যায় অর্ধতরল অর্ধতরল আঠালো পদার্থ এবং এটি দানাদার এবং কলয়েডাল ধর্মী। এবং এটি কোষস্থ পরিবেশ অনুযায়ী জেলি থেকে তরল এবং তরল থেকে জেলিতে রূপান্তরিত হতে পারে। এটি হচ্ছে প্রোটোপ্লাজমের ভৌত বৈশিষ্ট্য। আর প্রোটোপ্লাজমের আপেক্ষিক গুরুত্ব পানি অপেক্ষা বেশি। এখন এই আপেক্ষিক গুরুত্ব জিনিসটা কি? আপেক্ষিক গুরুত্ব হচ্ছে এমন কিছু বৈশিষ্ট্য বা কোষীয় অংশ যা অন্যদের তুলনায় কতটা বেশি কার্যকর ভূমিকা বা অবদান বেশি সেটি বোঝায়। অর্থাৎ যার আপেক্ষিক গুরুত্ব যত বেশি তার কার্যকরী ভূমিকা বা অবদান তত বেশি। অর্থাৎ প্রোটোপ্লাজমের আপেক্ষিক গুরুত্ব পানি অপেক্ষা বেশি, অর্থাৎ এখানে পানির থেকে প্রোটোপ্লাজমের ভূমিকা সবচেয়ে বেশি হয় একটি কোষের মধ্যে। উত্তাপ বা অনেক বেশি তাপ দিলে অ্যাসিড এবং অ্যালকোহলের প্রভাবে প্রোটোপ্লাজম জমাট বাঁধে। এবার আমরা জানবো প্রোটোপ্লাজমের রাসায়নিক বৈশিষ্ট্য সম্পর্কে। এখন প্রোটোপ্লাজমের রাসায়নিক বৈশিষ্ট্য কি? রাসায়নিক বৈশিষ্ট্য হচ্ছে এগুলো গঠন পরিবর্তন করতে পারে। রাসায়নিক বৈশিষ্ট্য হচ্ছে এমন এক ধরনের বৈশিষ্ট্য যা পদার্থের গঠন প্রোটোপ্লাজমের রাসায়নিক বৈশিষ্ট্য কি? প্রোটোপ্লাজমের রাসায়নিক বৈশিষ্ট্য হচ্ছে এমন এক ধরনের বৈশিষ্ট্য যেগুলো পদার্থের গঠন বা উপাদান বদলে দেয়, সেগুলো হচ্ছে প্রোটোপ্লাজমের রাসায়নিক বৈশিষ্ট্য। অর্থাৎ রাসায়নিকভাবে প্রোটোপ্লাজম হচ্ছে জৈব এবং অজৈব পদার্থ আছে। অর্থাৎ প্রোটোপ্লাজমের মধ্যে বিভিন্ন ধরনের জৈব পদার্থ এবং অজৈব পদার্থ রয়েছে এবং এতে অধিক পরিমাণে রয়েছে পানিও রয়েছে এবং জৈব পদার্থের মধ্যে সবচেয়ে বেশি রয়েছে বিভিন্ন ধরনের প্রোটিন এবং এরপর আছে হচ্ছে কার্বোহাইড্রেট অর্থাৎ শর্করা, লিপিড এবং ভিটামিন। এছাড়াও এখানে রয়েছে অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন, কার্বন, কপার, জিঙ্ক, সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, সালফার, আয়রন ইত্যাদি। অর্থাৎ এগুলোর মাধ্যমে এগুলোর পদার্থের গঠন বা উপাদান বদলে দিতে পারে। এখন আমরা জানবো হচ্ছে প্রোটোপ্লাজমের জৈবিক বৈশিষ্ট্য। এখন এই জৈবিক বৈশিষ্ট্য জিনিসটা কি? আমরা তিন ধরনের বৈশিষ্ট্য সম্পর্কে জেনেছি: ভৌত বৈশিষ্ট্য, রাসায়নিক বৈশিষ্ট্য, এরপর হচ্ছে জৈবিক বৈশিষ্ট্য। জৈবিক বৈশিষ্ট্য হচ্ছে জীব সংক্রান্ত কার্যাবলী, অর্থাৎ এগুলো জীব বা জীবের বিভিন্ন ধরনের অংশের স্বাভাবিক গঠন, কাজ ও আচরণ সংক্রান্ত যেসব বৈশিষ্ট্য দেখায় সেগুলো হচ্ছে জৈবিক বৈশিষ্ট্য। অর্থাৎ প্রোটোপ্লাজম বিভিন্ন ধরনের উত্তেজনায় সাড়া দেয়, যেমন খাদ্য তৈরি, খাদ্য হজম, আত্তীকরণ, শ্বসন, বৃদ্ধি, জনন ইত্যাদি সকল মেটাবলিক কার্যকলাপ প্রোটোপ্লাজম করে থাকে। এখন এই প্রোটোপ্লাজমের যে জৈবিক বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলো হচ্ছে একটি জীবের বৈশিষ্ট্য। প্রোটোপ্লাজমের জৈবিক বৈশিষ্ট্য হচ্ছে একটি জীবের বৈশিষ্ট্য। আর অভিস্রবণ প্রক্রিয়ায় প্রোটোপ্লাজম পানি গ্রহণ ও ত্যাগ করতে পারে এবং এই প্রোটোপ্লাজমের মৃত্যু করতে পারে। অর্থাৎ প্রোটোপ্লাজম পানি গ্রহণ ও ত্যাগ করে কোন প্রক্রিয়ার মাধ্যমে? প্রোটোপ্লাজম পানি গ্রহণ ও ত্যাগ করে হচ্ছে অভিস্রবণিক প্রক্রিয়ার মাধ্যমে। এখন
আমরা তিন ধরনের বৈশিষ্ট্য সম্পর্কে জেনেছি। একটি হচ্ছে প্রোটোপ্লাজমের ভৌত বৈশিষ্ট্য, একটি হচ্ছে প্রোটোপ্লাজমের রাসায়নিক বৈশিষ্ট্য, একটি হচ্ছে প্রোটোপ্লাজমের জৈবিক বৈশিষ্ট্য। প্রোটোপ্লাজমের ভৌত বৈশিষ্ট্য মানে কি, এগুলো বাহ্যিক গঠনগুলো প্রকাশ করে, আর রাসায়নিক বৈশিষ্ট্যগুলো কি, এগুলো হচ্ছে গঠন পরিবর্তন সম্পর্কে ধারণা দেয়। আর জৈবিক বৈশিষ্ট্যগুলো কি, জৈবিক বৈশিষ্ট্য হচ্ছে জীব সংক্রান্ত কার্যাবলী সম্পর্কে ধারণা দেয়। এগুলো হচ্ছে প্রোটোপ্লাজমের তিন ধরনের বৈশিষ্ট্য। এবার আমরা জানবো হচ্ছে প্রোটোপ্লাজমের চলন সম্পর্কে। প্রোটোপ্লাজম কখনো স্থির থাকে না। প্রোটোপ্লাজম কখনো স্থির থাকে না, তাই প্রোটোপ্লাজমের এই ধরনের গতিময়তাকে চলন বা মুভমেন্ট বলা হয়। প্রোটোপ্লাজমের চলন কোষ প্রাচীর যুক্ত হতে পারে, আবার কোষ প্রাচীর বিহীন হতে পারে। এর উপর ভিত্তি করে কোষ প্রাচীর যুক্ত এবং কোষ প্রাচীর বিহীন, এর উপর ভিত্তি করে প্রোটোপ্লাজমের চলনে বিভিন্ন ধরনের ভিন্নতা দেখা যায়। আমরা জানবো হচ্ছে কোষ প্রাচীর যুক্ত প্রোটোপ্লাজমে এক ধরনের জলছুটির মতো যে চলন দেখা যায় সে সম্পর্কে আমরা জানবো। অর্থাৎ আমরা কোষ প্রাচীর যুক্ত যেসব প্রোটোপ্লাজম রয়েছে সেগুলোর মধ্যে যে ধরনের চলন দেখা যায় সেই ধরনের চলন সম্পর্কে আমরা এখানে আলোচনা করব। কোষ প্রাচীর যুক্ত প্রোটোপ্লাজমে যে জলছুটির মতো চলন দেখা যায় তাকে আবর্তন বা সাইক্লোসিস বলে। অর্থাৎ আবর্তনের ইংলিশটি টার্ম হচ্ছে সাইক্লোসিস, এটার বাংলা হচ্ছে আবর্তন। অর্থাৎ এই সংজ্ঞাটি আমাদের মনে রাখতে হবে যে কোষ প্রাচীর যুক্ত প্রোটোপ্লাজমে জলস্রোতের মতো যে চলন দেখা যায় তাকে আবর্তন বা সাইক্লোসিস বলে। অর্থাৎ আবর্তন বা সাইক্লোসিস কাকে বলে, এই সংজ্ঞাটি আমাদের সুন্দরভাবে লিখে দিতে হবে। এখন এই প্রোটোপ্লাজমের চলনের যে আবর্তন রয়েছে সাইক্লোসিস সম্পর্কে আমরা ধারণা পেলাম। এই আবর্তন হচ্ছে দুই ধরনের, একটি হচ্ছে একমুখী আবর্তন আর একটা হচ্ছে বহুমুখী আবর্তন। এই একমুখী আবর্তন হচ্ছে এমন এক ধরনের চলন যা প্রোটোপ্লাজম একটা গহ্বরকে কেন্দ্র করে। প্রোটোপ্লাজম যখন একটা গহ্বরকে কেন্দ্র করে কোষ প্রাচীরের পাল্টে নির্দিষ্ট একটা পথে একদিকে ঘুরতে থাকে, সেগুলো হচ্ছে একমুখী আবর্তন। অর্থাৎ যখন প্রোটোপ্লাজম একটা গহ্বরকে কেন্দ্র করে কোষ প্রাচীরের পাল্টে একটা নির্দিষ্ট পথে ঘুরবে সেটা হচ্ছে একমুখী আবর্তন। এই ধরনের একমুখী আবর্তন কারা দেখায়? একমুখী আবর্তন দেখা হচ্ছে পাতাঝাঁঝির কোষস্থ প্রোটোপ্লাজমের চলন। অর্থাৎ পাতাঝাঁঝি এক ধরনের একমুখী আবর্তন দেখায়। আর বহুমুখী আবর্তন কি? বহুমুখী আবর্তন হচ্ছে এমন এক ধরনের চলন যেগুলো প্রোটোপ্লাজম অনেকগুলো গহ্বরকে কেন্দ্র করে অনিয়মিতভাবে বিভিন্ন দিকে ঘুরতে থাকে, সেগুলো হচ্ছে বহুমুখী আবর্তন। অর্থাৎ একমুখী আবর্তন একটা গহ্বরকে কেন্দ্র করে একটা নির্দিষ্ট পথে ঘুরে, কিন্তু বহুমুখী আবর্তন অনেকগুলা গহ্বরকে কেন্দ্র করে বিভিন্নভাবে বিভিন্ন দিকে ঘুরতে থাকে, সেগুলো হচ্ছে বহুমুখী আবর্তন। এবং এই বহুমুখী আবর্তন দেখায় কারা? ট্রাডিসেনশিয়া আর হচ্ছে এই ধরনের বহুমুখী আবর্তন দেখায়। এখন এই একমুখী আবর্তন জিনিসটা আমি তোমাদের আরো ডিটেলসে বোঝানোর চেষ্টা করব। এই একমুখী আবর্তন জিনিসটা কি? এই যে প্রোটোপ্লাজম অনেক সময় মাত্র একটি গহ্বরকে কেন্দ্র করে, এই মাঝখানে এটা হচ্ছে কোষ গহ্বর, আর এই প্রোটোপ্লাজম এই গহ্বরকে কেন্দ্র একটি নির্দিষ্ট দিকে, দেখো এই দিকেই শুরু যাচ্ছে, একটি নির্দিষ্ট দিকে কেন্দ্র করে একটি ঘুরছে, তার জন্য এটি হচ্ছে একমুখী আবর্তন। এই একমুখী আবর্তন কারা দেখায়? একমুখী আবর্তন দেখা হচ্ছে পাতাঝাঁঝির কোষস্থ প্রোটোপ্লাজম চলনগুলো, এগুলো একমুখী আবর্তন দেখায় পাতাঝাঁঝি। এই গহ্বর কোষের যে গহ্বর, এই গহ্বরকে কেন্দ্র করে একটি নির্দিষ্ট দিকে যাচ্ছে, এটা হচ্ছে একমুখী আবর্তন। আর বহুমুখী আবর্তন জিনিসটা কি? বহুমুখী আবর্তন এখানে আমি একটি কোষ গহ্বর দেখেছি, কিন্তু আরো বিভিন্ন ধরনের কোষ গহ্বর থাকে, আরো অনেকগুলো কোষ গহ্বর থাকে, এগুলো বিভিন্ন দিকে ঘুরতে থাকে। যেমন এটা একবার এইদিকে ঘুরছে, একবার এইদিকে ঘুরছে, এবার এইদিকে ঘুরছে, এদিকে ঘুরছে, অর্থাৎ এদের কোনো নির্দিষ্ট দিক নেই। এরা কোষ গহ্বরকে কেন্দ্র করেই ঘুরছে, কিন্তু বিভিন্ন পথে ঘুরছে। এই আবর্তন হচ্ছে এই বহুমুখী আবর্তন। আমাদের শুধু মনে রাখতে হবে একমুখী আবর্তন দেখায় কারা? পাতাঝাঁঝি উদ্ভিদরা। আর বহুমুখী আবর্তন দেখায় হচ্ছে ট্রাডিসেনশিয়া, আর বহুমুখী আবর্তন দেখায়। এখন প্রোটোপ্লাজমের বিভিন্ন ধরনের অংশ রয়েছে। প্রোটোপ্লাজমের তিনটি অংশ রয়েছে, একটা হচ্ছে প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লি, আরেকটা হচ্ছে সাইটোপ্লাজম, আরেকটা হচ্ছে নিউক্লিয়াস। এই তিনটা হচ্ছে প্রোটোপ্লাজমের প্রধান অংশ। এই লেকচারে আমরা শুধু প্লাজমা মেমব্রেন
কে প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লি সম্পর্কে জানবো। পরবর্তী লেকচারে আমরা সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস সম্পর্কে জানবো। এই প্রোটোপ্লাজমের চলন বিষয়টাকে আমি একটি সামারি করে একটি স্লাইডে সাজিয়েছি। তে হচ্ছে এই যে আবর্তন বা সাইক্লোসিস কাকে বলে, আবর্তন বা সাইক্লোসিস হচ্ছে কোষ প্রাচীরযুক্ত প্রোটোপ্লাজমে জলস্রোতের মতো চলন দেখা যায়, তাকে হচ্ছে আবর্তন বা সাইক্লোসিস বলে। এই আবর্তন আবার দুই ধরনের হয়ে থাকে। আবর্তন দুই ধরনের বলতে এখানে একটি হচ্ছে একমুখী আবর্তন, একটা হচ্ছে বহুমুখী আবর্তন। একমুখী আবর্তন কাদের দেখা যায়? পাতা ঝাঁঝিদের দেখা যায় হচ্ছে একমুখী আবর্তন, বহুমুখী আবর্তন আর তারিসেনসিয়া এদের দেখা যায়। এখানে একমুখী আবর্তন জিনিসটা আমি তোমাদের বুঝিয়েছি এবং বহুমুখী আবর্তন জিনিসটা আমি তোমাদের বুঝিয়েছি। এখানে শুধু তোমাদের জেনে রাখতে হবে যে একমুখী আবর্তন কাদের দেখা যায়। একমুখী আবর্তন হচ্ছে পাতা ঝাঁঝির আর বহুমুখী আবর্তন হচ্ছে তারিসেনসিয়ার মধ্যে দেখা যায়। এবার আমরা শুরু করব প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লি সম্পর্কে। প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লি জিনিসটা আসলে কি সেটা আমরা এই স্লাইডে জানবো। প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লি হচ্ছে কোষ প্রাচীরের ঠিক নিচে যে সমস্ত প্রোটোপ্লাজম রয়েছে, কোষ প্রাচীরের ঠিক নিচে যে প্রোটোপ্লাজম রয়েছে, এই প্রোটোপ্লাজমকে ঘিরে একটা সজীব ঝিল্লি থাকে। কোষ প্রাচীরের ঠিক নিচে যে প্রোটোপ্লাজম রয়েছে, এই প্রোটোপ্লাজমকে ঘিরে একটা সজীব ঝিল্লি থাকে। এই ঝিল্লিকে মূলত প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লি বলা হয়। কোষ প্রাচীরের নিচে যে প্রোটোপ্লাজম রয়েছে, প্রোটোপ্লাজমকে ঘিরে থাকে এক ধরনের সজীব ঝিল্লি। এই ঝিল্লিকে মূলত প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লি বলা যায়। এটি যদি আমরা সুন্দরভাবে বলতে যাই যে কোষ ঝিল্লি আসলে জিনিসটা কি, প্রতিটি সজীব কোষের প্রোটোপ্লাজমে যে সূক্ষ্ম স্থিতিস্থাপক বৈষম্যবৃদ্ধ এবং লিপোপ্রোটিন নির্মিত সজীব দ্বিস্তরী ঝিল্লি দিয়ে আবৃত থাকে, তাকে আমরা প্লাজমা লেমা বা কোষ ঝিল্লি বলি। অর্থাৎ এখানে আমাদের কিছু জানার বিষয় যে প্রতিটি সজীব কোষের প্রোটোপ্লাজম সূক্ষ্ম জিনিসটা আমরা বলি অনেক ছোট। স্থিতিস্থাপক জিনিসটা কি? স্থিতিস্থাপক হচ্ছে এমন ধরনের বস্তু বা পদার্থ যা চাপ বা টান প্রয়োগের ফলে আকার বদলালেও আমি যদি চাপটা তুলে নেই সেটি আবার আদি অবস্থায় ফিরে আসবে। এই জিনিসটা হচ্ছে স্থিতিস্থাপক। অর্থাৎ প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লিকে যদি আমি কোনো চাপ বা টান প্রয়োগ করি, এটি আকার বদলালেও আমি চাপটা তুলে নিলে সেটি আবার আদি অবস্থায় ফিরে আসবে। আর বৈষম্যবৃদ্ধ জিনিসটা কি? বৈষম্যবৃদ্ধ জিনিসটা হচ্ছে মানে পার্থক্য করা যাবে একে, এই জিনিসটাকে অন্য কিছু থেকে পার্থক্য করা যাবে। সংক্ষিপ্তভাবে যদি বলতে চাই, বৈষম্যবৃদ্ধ হচ্ছে যার পার্থক্য বা আলাদা বৈশিষ্ট্য চেনা যায়, মানে কোনো কোষ, টিস্যু বা অঙ্গে এমন একটা বৈশিষ্ট্য যার মাধ্যমে তা অন্যদের থেকে স্পষ্টভাবে আলাদাভাবে বোঝা যায়। এটাই হচ্ছে প্লাজমা লেমা বা কোষ ঝিল্লি। একটি পরিপূর্ণ সংজ্ঞা হচ্ছে প্রতিটি সজীব কোষের প্রোটোপ্লাজমে যে সূক্ষ্ম স্থিতিস্থাপক বৈষম্যবৃদ্ধ লিপোপ্রোটিন গঠিত সজীব দ্বিস্তরী ঝিল্লি দিয়ে আবৃত থাকে, তাকে প্লাজমা লেমা বা কোষ ঝিল্লি বলে। এই কোষ ঝিল্লি কয় স্তরী বিশিষ্ট? কোষ ঝিল্লি হচ্ছে দ্বিস্তরী বিশিষ্ট। আর লিপোপ্রোটিন কি? লিপোপ্রোটিন হচ্ছে লিপিড আর প্রোটিনের সমন্বয়ে হচ্ছে লিপোপ্রোটিন। এই কোষ ঝিল্লিকে অনেকে প্লাজমা লেমা বা সাইটোমেমব্রেন নামে অভিহিত করে থাকে। অর্থাৎ কোষ ঝিল্লির আরো কিছু নাম রয়েছে, সেটি হচ্ছে প্লাজমা লেমা আর সাইটোমেমব্রেন। এই প্লাজমা মেমব্রেন নামকরণ কে করেছিল? এই প্লাজমা মেমব্রেনের নামকরণ করেছিল বিজ্ঞানী কার্ল নাগেলি বা ক্র্যামার। সর্বপ্রথম এই ঝিল্লির নামকরণ করেছিলেন। এখানে তোমাদের সাল কি মনে রাখতে হবে না, শুধু কে নামকরণ করেছিল তার নামগুলো মনে রাখতে হবে। তাহলে প্লাজমা মেমব্রেন কে নামকরণ করেছিলেন? কার্ল নাগেলি ও ক্র্যামার। এই প্লাজমা মেমব্রেনকে অনেকেই আবার বায়োমেমব্রেনও বলে থাকে। অর্থাৎ আমরা প্লাজমা মেমব্রেনের বিভিন্ন নাম পেয়েছি, যেমন প্লাজমা মেমব্রেনকে আমরা প্রথমত কোষ ঝিল্লি বলে থাকি, তারপর আমরা প্লাজমা লেমা বলে থাকি, সাইটোমেমব্রেনও বলে থাকি, আবার বায়োমেমব্রেনও বলে থাকি। এবং এই প্লাজমা মেমব্রেনের নামকরণ কে করেছিল? কার্ল নাগেলি ও ক্র্যামার। আর যে প্লাওয়ার হচ্ছে এই প্লাজমা লেমা শব্দটি ব্যবহার করেন। প্লাওয়ার হচ্ছে প্লাজমা লেমা শব্দটি ব্যবহার করেন। অনেক সময় এই কোষ ঝিল্লিটি স্থানে স্থানে ভাঁজ বিশিষ্ট হতে পারে। এই প্রতিটি ভাঁজকে তখন মাইক্রোভিলাস বলবে। এই মাইক্রোভিলাসের বহু বচন হচ্ছে মাইক্রোভিলাই।
আর এক বোসন হচ্ছে মাইক্রোভিলাস। মানে এই ঝিল্লিটির মধ্যে অনেক সময় স্থানে স্থানে ভাঁজ বিশিষ্ট হতে পারে। এই ভাঁজ বিশিষ্ট হওয়ার কারণে একে বলা হয় মাইক্রোভিলাস, বহু বচনে বললে মাইক্রোভিলাই। আমাদের আরেকটি সংজ্ঞা আসতে পারে যে পিনোসাইটিক ফোসকা জিনিসটা কি। এই কোষ ঝিল্লির মধ্যে পিনোসাইটিক ফোসকা দেখা যায়। পিনোসাইটিক ফোসকা কি? যে কোষাভ্যন্তরে মানে কোষের ভেতরে অধিক প্রবিষ্ট মাইক্রোভিলাসকে পিনোসাইটিক ফোসকা বলা হয়। অর্থাৎ পিনোসাইটিক ফোসকা কাকে বলে? কোষের ভিতরে অধিক প্রবিষ্ট মাইক্রোভিলাস মানে কি? যে অনেক বেশি সংখ্যক মানে কোন কোষ বা টিস্যুর পৃষ্ঠের মধ্যে অনেক বেশি সংখ্যক বা গভীরভাবে প্রসারিত যে মাইক্রোভিলাস গুলো থাকে তাকে পিনোসাইটিক ফোসকা বলা হয়। প্রাণীকোষে এসব ভালোভাবে দেখা যায়, মানে প্রাণীকোষে এসব পিনোসাইটিক ফোসকাগুলো খুবই ভালোভাবে দেখা যায়। এখন আমরা জানবো প্লাজমা মেমব্রেনের ভৌত গঠন সম্পর্কে। প্লাজমা মেমব্রেনের ভৌত গঠনে কি বলা হয়েছে? যে কোষ ঝিল্লির ভৌত গঠন ব্যাখ্যা করতে গিয়ে ড্যানিয়েল এবং ডেভসন, কোন বিজ্ঞানী? ড্যানিয়েল এবং ডেভসন সর্বপ্রথম একটা নির্দিষ্ট মডেল প্রস্তাব করেন, এটি হচ্ছে স্যান্ডউইচ মডেল। অর্থাৎ কোষ ঝিল্লির ভৌত গঠন ব্যাখ্যা করতে গিয়ে ড্যানিয়েল এবং ডেভসন একটা মডেল প্রস্তাব করেন। এই মডেলটির নাম দেন স্যান্ডউইচ মডেল। এই মডেলটি তাদের মধ্যে দ্বিস্তর বিশিষ্ট এবং প্রতি স্তরে প্রোটিন এবং লিপিড রয়েছে এবং লিপিডের উপস্তর রয়েছে। এই দ্বিস্তর বিশিষ্ট ঝিল্লির উপর এবং নিচে প্রোটিন স্তর এবং মাঝখানে লিপিড স্তর অবস্থিত। অর্থাৎ এই মডেলটিকে স্যান্ডউইচ মডেল কেন নাম দেওয়া হয়েছে? স্যান্ডউইচ যেমন উপরে নিচে থাকে হচ্ছে পাউরুটি আর মাঝখানে বিভিন্ন সবজি টবজি থাকে, সেগুলোকে স্যান্ডউইচ বলা হয়। তেমনি এখানে যে প্রোটিনের স্তর রয়েছে, উপরে প্রোটিন রয়েছে, নিচেও প্রোটিন রয়েছে। এই প্রোটিনকে তারা বিবেচনা করেছে পাউরুটি হিসেবে এবং ভিতরে যে লিপিড স্তর রয়েছে এগুলো হচ্ছে স্যান্ডউইচের ভিতরে যা যা থাকে সেগুলো কল্পনা করা হয়েছে। তার জন্য এই জিনিসটার নাম দেওয়া হয়েছে স্যান্ডউইচ মডেল। উপরে এই জিনিসটা হচ্ছে উপরে যে স্তর রয়েছে উপরে এবং নিচে এটা হচ্ছে প্রোটিনের স্তর এবং মাঝখানে যে রয়েছে এটা হচ্ছে লিপিড স্তর। লিপিড স্তরের মাথা হচ্ছে এই গোল জিনিস আর লেজ হচ্ছে এই লেজগুলা হচ্ছে এবং দাগ দাগ এগুলো হচ্ছে লেজ। অর্থাৎ এই ড্যানিয়েল এবং ডেভসনের প্রস্তাবিত কোষ ঝিল্লির মধ্যে দুটি স্তর দেখা যায়, একটা হচ্ছে প্রোটিন স্তর, একটা হচ্ছে লিপিড স্তর। এছাড়াও প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লির গঠন সম্পর্কে বেনসনস মডেল, লিনার্ড অ্যান্ড সিঙ্গার্স মডেল আর রবার্টসনের ইউনিট মেমব্রেন হাইপোথিসিস এবং সিঙ্গার নিকলসনের ফ্লুইড মোজাইক মডেল প্রস্তাবনা করেছিলেন। অর্থাৎ আরো বিজ্ঞানী এসব গঠন সম্পর্কে যখন ব্যাখ্যা করতে গেছেন তখন বিজ্ঞানী বেনসন গবেষণা করার ফলে তার নাম অনুসারে দেওয়া হয়েছিল বেনসন মডেল। লিনার্ড এবং সিঙ্গারের নাম অনুসারে দেওয়া হয়েছিল লিনার্ড অ্যান্ড সিঙ্গার্স মডেল। এবং খুবই বিখ্যাত হচ্ছে রবার্টসনের ইউনিট মেমব্রেন হাইপোথিসিস। তিনি এই কোষ ঝিল্লি পর্যবেক্ষণ করে একটি জিনিস দেখতে পান যার মাধ্যমে তিনি এর নাম দেন হচ্ছে ইউনিট মেমব্রেন হাইপোথিসিস এবং সিঙ্গার ও নিকলসনের ফ্লুইড মোজাইক মডেল ইত্যাদি মডেল প্রস্তাবনা করেন। এখন ইউনিট মেমব্রেন জিনিসটা কি? বিজ্ঞানী রবার্টসন, এটা আমরা আগে জেনেছি, বিজ্ঞানী রবার্টসন প্লাজমা মেমব্রেন ইউনিট মেমব্রেন মতবাদ ব্যক্ত করেন। তার মতে হচ্ছে সব বায়োলজিক্যাল যে মেমব্রেনগুলো রয়েছে মানে সব বায়োলজিক্যাল যে কোষ ঝিল্লির আণবিক গঠন হচ্ছে একই প্রকার। সকল বায়োলজিক্যাল কোষ ঝিল্লির আণবিক গঠন একই প্রকার, অর্থাৎ ফসফোলিপিড বাইলেয়ার দিয়ে গঠিত যার স্থানে স্থানে প্রোটিন গঠিত থাকে। মানে এই কোষ ঝিল্লিগুলো ফসফোলিপিড বাইলেয়ার দিয়ে গঠিত যার স্থানে স্থানে প্রোটিন গঠিত থাকে। যেমন এই যে স্থানে স্থানে উপরে নিচে প্রোটিন আছে, অনেকটা প্রোটিন গঠিত থাকে স্থানে স্থানে যে গঠিত প্রোটিন সহ ফসফোলিপিড বাইলেয়ার থাকে। তাই তখন তাকে ইউনিট মেমব্রেন বলা হয়। তাহলে এই ইউনিট মেমব্রেন জিনিসটা কি দাঁড়ালো? মানে এই যে কোষ ঝিল্লির স্থানে স্থানে যে প্রোটিন গঠিত থাকে, স্থানে স্থানে গঠিত প্রোটিনগুলোকে ফসফোলিপিড বাইলেয়ারকে কখনো এই ইউনিট মেমব্রেন বলা হয়। এই
প্লাজমা মেমব্রেন এবং কোষ ঝিল্লির যে সম্পূর্ণ জিনিসটুকু সেটাকে আমি সামারাইজ করে একটি স্লাইডে সাজিয়েছি। অর্থাৎ প্লাজমা মেমব্রেনের সংজ্ঞা কি? প্লাজমা মেমব্রেনের সংজ্ঞা হচ্ছে প্রতিটি সজীব কোষের প্রোটোপ্লাজম, প্রতিটি সজীব কোষের মানে জীবিত কোষ, প্রতিটি জীবিত কোষের বা সজীব কোষের প্রোটোপ্লাজম যে সূক্ষ্ম এবং স্থিতিস্থাপক আমি তোমাদের আগে বলেছি, এবং বৈষম্য বিদ্যা মানে যাকে পার্থক্য করা যায়, যে সূক্ষ্ম এবং স্থিতিস্থাপক বৈষম্য বিদ্যা এবং লিপোপ্রোটিন দ্বারা গঠিত সজীব দ্বিস্তরী ঝিল্লি দিয়ে আবৃত থাকে তাকে প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লি বলে। আমি আবারও বলছি যে প্রতিটি সজীব কোষের প্রোটোপ্লাজম যে সূক্ষ্ম স্থিতিস্থাপক বৈষম্য বিদ্যা এবং লিপোপ্রোটিন দ্বারা গঠিত এবং সজীব দ্বিস্তরী ঝিল্লি দিয়ে আবৃত থাকে তাকে বলে প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লি। সর্বপ্রথম এই প্লাজমা মেমব্রেন নামকরণ কে করেছিল? সর্বপ্রথম প্লাজমা মেমব্রেন নামকরণ করেছিল হচ্ছে কার্নেগিল ও বিজ্ঞানী ক্রেমার। আর প্লাজমা মেমব্রেনের বিভিন্ন ধরনের নাম রয়েছে, যেমন বায়োমেমব্রেন, প্লাজমা লেমা, সাইটোমেমব্রেন। আর পিনোসাইটিক ফোসকা কি? কোষাভ্যন্তরে অধিক প্রবিষ্ট মাইক্রোভিলাসকে বলা হয় পিনোসাইটিক ফোসকা। মানে কোষের ভিতরে যে অধিক প্রবিষ্ট মাইক্রোভিলাসগুলো থাকে, যে কোনো কোষ বা টিস্যুর পৃষ্ঠে অনেক বেশি সংখ্যক বা গভীরভাবে প্রসারিত মাইক্রোভিলাস থাকে, সেগুলোকে বলা হয় পিনোসাইটিক ফোসকা। আর ড্যানিয়েল এবং ডেভসন যে সর্বপ্রথম মডেল প্রস্তাবনা করেন সেটি স্যান্ডউইচ মডেলের সাথে তুলনা করেন। আর বিভিন্ন ধরনের এই মডেলকে বিভিন্ন ধরনের বিজ্ঞানী তাদের নাম অনুসারে বিভিন্ন ধরনের মডেল হিসেবে প্রস্তাবনা করেছে, যেমন বেনসন মডেল, লিনার অ্যান্ড সিঙ্গার্স মডেল, আর রবার্টসনের ইউনিট মেমব্রেন হাইপোথিসিস, আর সিঙ্গার নিকলসন দিয়েছিলেন হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল। এটি হচ্ছে একটি কোষ। এই কোষের ওইখানে এই কোষ ঝিল্লির অবস্থান, এখানে রয়েছে হচ্ছে লিপোপ্রোটিন, মাঝখানে রয়েছে লিপোপ্রোটিন, আর উপরে রয়েছে প্রোটিনের আবরণ, উপরে এবং নিচে রয়েছে প্রোটিনের আবরণ, মাঝখানে রয়েছে হচ্ছে লিপিডের স্তর, উপরে হচ্ছে আমিষের স্তর, আমিষ বা প্রোটিন স্তর উপরে এবং নিচে, এবং মাঝখানে রয়েছে লিপিড স্তর। লিপিডের এই গোলগুলো হচ্ছে মাথা, নিচে হচ্ছে লেজ। এই কোষ ঝিল্লিটি আমি একটু বড় করে দেখিয়েছি। এই কোষ ঝিল্লি বড় করে দেখানোর পরে তোমাদের আরো স্পষ্টভাবে বুঝতে সুবিধা হবে যে এটি হচ্ছে লিপিডের স্তর, উপরে একটি প্রোটিন স্তর এবং নিচে একটি প্রোটিন স্তর থাকে। এটি হচ্ছে লিপিডের মাথা এবং এটি হচ্ছে লিপিডের লেজ। এগুলো সম্পর্কে আমরা আরো বিস্তারিতভাবে জানবো পরবর্তী লেকচারে। এই স্যান্ডউইচ মডেল সম্পর্কে বিস্তারিত আলোচনা রয়েছে। আর আজকের মতো এই পর্যন্তই থাকবে। আগামী ক্লাসে আমরা সামনে আরো কিছু পড়বো এই স্যান্ডউইচ মডেল সম্পর্কে, এবং আরো বিস্তারিত জানবো, এবং সামনে আরো অনেক টপিক রয়েছে সেগুলো জানবো। এতক্ষণ পর্যন্ত তোমরা যারা ছিলা তাদের সবাইকে থ্যাংক ইউ। এবং তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং লাইক করো এবং একটি কমেন্ট করে জানিয়ে দিও ভিডিওটি কেমন লাগলো।